ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সড়ক যোগাযোগ ব্যাহত। জানাবো, উঠে এলো যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র। নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা। অডিও সত্যতা নিশ্চিত করল বিবিসি। দেশের সব বিভাগে বৃষ্টির আভাস। এবং সর্বশেষ জানাবো, জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ড ভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সড়ক যোগাযোগ ব্যাহত। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। তবে আজ সকালে বৃষ্টি কমে আসায় ফেনী শহরের সড়কগুলো থেকে পানি কমতে শুরু করেছে। এতে শহরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় 2টি, অলকায় 3টি, শালধর এলাকায় 1টি, ফুলগাজী উপজেলার উপর শ্রীপুর এলাকায় 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরাম গদানগর এলাকায় 1টি ও ফুলগাজীর দেড়পড়া এলাকায় 2টি স্থানে ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় 2টি, বেড়াবাড়িয়ায় 1টি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিকাল থেকে এসব স্থানে ভাঙন দেখা দেয়। ফুলগাজীর নীলক্ষী এলাকার বাসিন্দা মাসুদুর রহমান বলেন, বৃষ্টি কিছুটা কমেছে, তবে যেখানে যেখানে বাঁধ ভেঙেছে সেসব স্থান দিয়ে এখনো পানি ঢুকছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গেল বছরে বন্যার মতো এবারও মোবাইল নেটওয়ার্ক সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে। কর্তৃপক্ষ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এদিকে টানা 2 দিন হাঁটু ও কোমর পানিতে নিমজ্জিত ফেনী শহরে পানি কিছুটা নেমেছে। অনেকের বাসাবাড়ি থেকেও পানি সরেছে। এতে কিছুটা স্বস্তি অনুভব করছেন শহরের বাসিন্দারা। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে একই রকম ভোগান্তির আশঙ্কা করছেন তারা। উঠে এলো যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র। নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা। অডিও সত্যতা নিশ্চিত করল বিবিসি। 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে উঠে এসেছে বিবিসি আই এর একটি অনুসন্ধানে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনটি করেছেন বিবিসি বাংলার প্রতিবেদক ক্রিস্টোফার জাইলস, ঋদ্ধি ঝা, রাফিদ হোসেন, তারিকুজ্জামান শিমুল। ভয়াবহ ওই হত্যাকাণ্ড ঘটেছিল 5 আগস্ট, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও, সাক্ষ্য, ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি অনুসন্ধানী টিম। জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয় এবং তাতে কত মানুষ হতাহত হয় সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসেনি। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীটির একজন মুখপাত্র ঘটনা স্বীকার করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। সেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিল এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিল। অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে, যেখানে 5 আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায়। ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে বিবিসি সংগ্রহ করেছে, যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান। নিহত ওই আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন। পুলিশ যখন বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে সেই সময় ভিডিও ধারণ করেন মিরাজ। মর্মান্তিকভাবে মোবাইল ক্যামেরায় ওই ভিডিওতে তার জীবনের শেষ মুহূর্তও ধরা পড়ে। মিরাজের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইলটি খুঁজে পান এবং ফোনের সংরক্ষিত ভিডিওটি বিবিসিকে দেন। ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে দেখা যায়, সেদিন নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাটি
শুরু হয় দুপুর 2:43 ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করেই তারা ওই এলাকা থেকে সরে যান। এই ঘটনায় কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার উপর আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করেন। থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গলির ভেতর দিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। ওই সময়ের আরেকটি ভিডিওতে আহতদের শরীরে লাথি মারতেও দেখা যায় পুলিশকে। পুলিশ গুলি শুরু করার পর প্রাণ বাঁচাতে গলির ভেতর দিয়ে ছুটে পালান আন্দোলনকারীরা। মিরাজের ধারণা করা ভিডিও থেকে হত্যাকাণ্ডটির সূত্রপাতের বিষয়ে স্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এটি আরও দেখিয়েছেন যে যাত্রাবাড়ির অন্য আরেক দিনের একটি ভাইরাল ভিডিওকে ভুলভাল কিভাবে 5ই আগস্ট হত্যাকাণ্ডের ভিডিও বলে দাবি করা হচ্ছিল। যাত্রাবাড়ি থানার ভেতর থেকে ধারণ করা এই ভিডিওটি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী কয়েক মাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। অনলাইনে ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়েছে। গণমাধ্যমের অনেক খবরে ভিডিওটিকে 5ই আগস্টের যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ভিডিও বলে প্রচার করা হয়েছে। তবে 5ই আগস্টের যাচাইকৃত ভিডিওগুলোর সঙ্গে পরীক্ষা নিরীক্ষার পর বিবিসি নিশ্চিত করেছে যে ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে সেদিনের পুলিশের সহিংসতা নয়, বরং অন্য কোনো দিন ধারণ করা হয়েছিল। 5ই আগস্ট ধারণ করা ভিডিওগুলোতে পুলিশকে যখন গুলিবর্ষণ করতে দেখা যায় তখন যাত্রাবাড়ি থানা প্রাঙ্গণে তাদের একাধিক যানবাহন রাখা ছিল। 5ই আগস্টের ভিডিওতে সেখানে একটি সবুজ এবং সাদা রঙের গাড়ি দেখা যায়, কিন্তু ভাইরাল ভিডিওটিতে গাড়িগুলো নেই। এই ধরনের দৃশ্যমান আরও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থেকে নিশ্চিত হওয়া যায় যে ভাইরাল ভিডিওতে 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলি চালানোর সময় নয়। বস্তুত ভিডিওটি ধারণ করা হয়েছিল আগের দিন, অর্থাৎ 4ই আগস্ট। ওই দিন বিক্ষোভকারীরা যাত্রাবাড়ি থানার সামনে একত্রিত হলে পুলিশ তাদের উপর হামলা চালায়। 4 আগস্টের এই ঘটনার কিছু ভিডিও বিবিসি সংগ্রহ করেছে, যেখানে পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে। এ সময় আন্দোলনকারীদের একজনের ধারণ করা ভিডিওর গুলির শব্দের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর গুলির শব্দের মিল খুঁজে পেয়েছে বিবিসি। দুটি ভিডিওতে মেশিনগান থেকে ছোড়া 3টি গুলির শব্দ শোনা যাচ্ছে এবং থানার বাইরে একটি ট্রাক থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। 4 আগস্টের আরেকটি ভিডিওতে থানা প্রাঙ্গণ থেকে পুলিশের বের হওয়ার ঠিক আগ মুহূর্তে দৃশ্য দেখা যাচ্ছে। এই ভিডিওতে থানা প্রাঙ্গণের গাড়িগুলোর অবস্থান ও রঙের সঙ্গে ভাইরাল ভিডিওটির গাড়িগুলোর অবস্থান ও রং পুরোপুরি মিলে যায়। অনুসন্ধানে বিবিসি দেখেছে যে 5ই আগস্ট বিকালে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে। ভিডিওর মেটাডেটার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিকাল 3:17 যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছিল পুলিশ। এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নিতে দেখা যায়। ড্রোন ভিডিওতে মহাসড়কের ওপর হতাহতের একাধিক লাশ পড়ে থাকতেও দেখা গেছে। ভ্যান, রিকশা এবং বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে চলে যান, আর যারা তখনও যাত্রাবাড়িতে ছিলেন তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেন। এই ঘটনায় পুলিশের কমপক্ষে 6 জন সদস্য নিহত হন। 5ই আগস্ট বিকালে পুলিশের নির্বিচারে গুলির ঘটনার পর আহতদেরকে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অনেক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। সেদিন যাত্রাবাড়িতে অন্তত 30 জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর, নিহতের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করার পর বিবিসি দেখেছে 5ই আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ নিহত হন। এর বাইরে সেদিন আরও অন্তত 6 জন পুলিশ নিহত হন। 5ই আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে থানার তৎকালীন ওসি আবুল হাসানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে, যিনি হত্যাকাণ্ড চলাকালে ঘটনাস্থল উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনী জানিয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন। বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করেছে। গণ আন্দোলন সংক্রান্ত যাবতীয় ফৌজদারি মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যাতে ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা যায়। এই ইমেইল বার্তায় বিবিসিকে বলেছে বাংলাদেশ পুলিশ ওই ঘটনার সময় সেনা সদস্যদের ভূমিকার বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশ সেনাবাহিনী যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দেশের সব বিভাগে বৃষ্টির আভাস। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা সহ দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে 8 বিভাগে বৃষ্টি হবে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায় বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।